আসসালামু আলাইকুম। নতুন সরকারকে অনেক অনেক অভিনন্দন। যেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকারের গঠনের মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এবং ওনার সাথে যারা কাজ করবে খুব সুন্দর টিমওয়ার্ক করবে। সেই সমস্ত টিমওয়ার্কারদের মধ্যে বেশ কিছু তরুণরাও এসছে। আমি খুবই খুশি, এবং আমি একদিকে অনেক বেশি খুশি এবং আরেকদিকে খুব বেশি এক্সাইটেড তাদের লিডারশিপ দেখার জন্য, তাদের কাজকর্ম দেখার জন্য। আশা করি যে তারা কোনো তদবির ছাড়াই অনেক স্ট্রেইট ফরওয়ার্ড ওয়েতে দেশের যে সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব তারা পেয়েছে উপদেষ্টা হিসাবে, সেই সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব সুন্দরভাবে পালন করবে। তথাকথিত ট্রেডিশনাল ওয়েতে পালন না করে কীভাবে শর্টকাটে আমাদের দেশটাকে ঠিক করা যায় সেই হিসেবে হয়তো কাজ করবে, এবং সেই আশা ব্যক্ত করেই আমার কাছে মনে হয় যে আমি স্বপ্ন দেখতে শুরু করেছি আবার বাংলাদেশকে নিয়ে। উন্নত বিশ্বে অর্থাৎ সুইডেনের কথা যদি বলি, সুইডেনের কারাপশন কীভাবে ওরা কন্ট্রোল করে সেটার নিয়ে আমার তেমন ধারণা ছিল না। বিকজ আমার কাছে মনে হয় যে আমি এখানে কারাপশন নিয়ে কখনো কোনো আর্টিকেলও ওরকমভাবে পড়ি নাই। কিন্তু যখন আমার ওয়াইফ এখানে ওয়েলফেয়ার সিস্টেম নিয়ে লেখাপড়া করলো, অর্থাৎ মাস্টার্স করলো, তখন সেখানে আমি অনেক নতুন নতুন টার্ম দেখেছি ওদের পলিসি মেকিংয়ের ক্ষেত্রে। আমার ওয়াইফ এখানে পলিসি মেকার হিসেবে তার মাস্টার্স কমপ্লিট করেছিল, এবং এখানে একটা ইউনিভার্সিটি থেকে, এবং তার এই মাস্টার্স প্রোগ্রামে মানে বইয়ের সাথে সাথে প্র্যাকটিক্যাল অনেক ইস্যুস নিয়ে তারা কাজ করেছে। একটা মিউনিসিপ্যালিটি কীভাবে কাজ করে, কীভাবে করাপশনকে তারা বন্ধ করে, কীভাবে তারা তাদের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো মোটামুটি বহাল নাই বা কাজ করতে পারছে না, পারফর্ম করতে পারছে না, সেই সমস্ত ডিপার্টমেন্টগুলো তারা কীভাবে মেনটেন করে, এই বা ইমপ্রুভ করার ওয়েগুলো কী কী, এগুলো নিয়ে যখন সে পড়ালেখা করতো তখন আমি তার পড়ালেখাগুলো শুনতাম এবং দেখতাম। আমার কাছে মনে হয় যে আমি এগুলো দেখে খুব বেশি অনুপ্রাণিত যে তারা কীভাবে চিন্তা করে। যখন একটা দেশ তার এক একটা উন্নয়নের যে প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলোকে যখন বাস্তবায়নের জন্য চেষ্টা করে, এবং সেই চেষ্টাগুলোর মধ্যে যেই ডিফারেন্ট একটা ওয়ে তারা খুঁজে বের করে, এবং তারা সেটাকে সুন্দরভাবে কাজে লাগিয়ে একটা উন্নয়নের ধারাকে সামনের দিকে নিয়ে যায়, এবং এটা হয়ে যায় প্রজেক্টটা কীভাবে জানি। এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে খুব ইউনিক। এক একটা দেশের, উন্নত দেশের ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট মডেলটা ডিফারেন্ট। অফকোর্স আমি সুইডেনটা বলতে পারি, কারণ আমি সুইডেনে থাকি এবং আমি অনেক অর্গানাইজেশনের সাথে কাজ করেছি বিভিন্ন উন্নয়ন মডেল নিয়ে। সো বিজনেস ডেভেলপমেন্ট মডেল এক জিনিস, আবার কিছু জায়গায় অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট মডেল ডিফারেন্ট জিনিস। তো অর্গানাইজেশন ডেভেলপমেন্ট মডেলের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে অনেকে এখন আমাকে বলছে যে হ্যাঁ, একদিনেই বাংলাদেশে এখন নতুন জেনারেশন আসছে, নতুন সরকার আসছে, আমরা সবাই এখন আমরা চাই এখন একটা কারাপশন মুক্ত, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ হয়ে যাক। আসলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা তো সহজ না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা এত সহজ না, বিকজ দুর্নীতি জিনিসটা, এই যে কারাপশন জিনিসটা, এটা খুব জেনেটিক্যাল একটা ব্যাপার। এটা এরকম না যে আমি চাইলাম আজকে সরকারি সব জায়গায় পুলিশ বসাই দিলাম, বা এমন খুব খুব মারাত্মক লেভেলের কিছু ফাইন বসাই দিলাম, মানুষ এমনিতে ঠিক হয়ে যাবে। না, ঠিক হবে না। তখন মানুষকে জোর করানো হবে, তাকে দুর্নীতি না করার জন্য জোর করানো হবে। কিন্তু এখানে আমি যে মডেলটা দেখেছি, এখানের উন্নত বিশ্বে বা সুইডেন একটা উন্নত কান্ট্রি হিসেবে তারা নিজেদেরকে যেভাবে গড়ে তুলেছে, সেটার মধ্যে হচ্ছে তাদের জিনগতভাবেই তাদেরকে শেখানো হচ্ছে ছোটবেলা থেকে কারিকুলাম বোর্ডে বা তাদের স্কুলে, যে তোমার যে জিনিসটা না, সেই জিনিসটা তোমার না, তুমি এটা নিবা না। রাস্তায় পড়ে থাকলে তুমি এটা নিবা না। যদি পড়ে থাকে অনেকদিন ধরে তুমি দেখতেছো এটা পড়ে আছে বা তোমার কাছে আসছে, তোমার হাতে আসছে, কিন্তু জিনিসটা তোমার না, তাহলে তুমি এটা পুলিশকে নিয়ে দিবে। পুলিশ তখন তদন্ত করবে এটা কার, এবং সেইভাবে পুলিশ তাকে ফেরত দেওয়ার চেষ্টা করবে। আপনাদের কাছে ছোট্ট একটা গল্প বলি। গল্পটা আমার নিজের জীবন নিয়েই। আমরা যখন সুইডেনের প্রথম আসি তখন একটা জায়গায় ঘুরতে যাই, এবং সেই ঘুরতে যাওয়ার জায়গাটাতে আমার গাড়ির কাচ ভেঙে আমার ওয়ালেট চুরি হয়, এবং সেই ওয়ালেটের জন্য, সেই ওয়ালেটে আমার সব কিছু ছিল। আমার রেসিডেন্ট পারমিট কার্ড ছিল, তখন আমার ব্যাংক কার্ড, আমার সোশ্যাল সিকিউরিটি কার্ড, সব কিছু ছিল ওটার মধ্যে। তো ওটা চুরি হয়ে যায়। তো চুরি হওয়ার পর আমরা থানায় আমরা রিপোর্ট লেখাই। তো রিপোর্ট লেখানোর পর ওরা বলে যে দেখো, সামারে এরকম অনেক পরিমাণে চুরি হয়, এটা নতুন কিছু না, তো তোমার এই কার্ডগুলো সব বন্ধ করে দিয়ে তুমি নতুন কার্ডের জন্য অ্যাপ্লাই করো, নতুন কার্ড নাও। ওকে, ঠিক আছে। আর নতুন কার্ড নেওয়ার জন্য আমরা অ্যাপ্লাই করলাম, এবং অ্যাপ্লাই করে আমরা ওয়েট করতে থাকলাম, এবং নতুন কার্ড আমার হাতে চলে আসলো। আমি ভাবলাম যে আমি জীবনে কোনো দিন আর এই কার্ডগুলো পাবো না, বা মানি ব্যাগটা পাবো না, মানে ওয়ালেটটা পাবো না। প্রায় 6 মাস পর পুলিশ স্টেশন থেকে আমাকে কল করে যে তোমার ওয়ালেটটা পাওয়া গেছে। এবং আমরা সাথে সাথে পুলিশ স্টেশনে যাই। যাওয়ার পর পুলিশ আমাকে বলে যে তোমার এই ওয়ালেটটা তুমি দেখো ঠিক আছে কিনা। দেখলাম খুব ভিজে গেছে, একদম অনেক দিন ধরে পানির ভিতরে ডুবানো এরকম একটা ওয়ালেট আমাকে দিচ্ছে, এবং এটা আমারই ওয়ালেট, এবং এটার ভেতরে আমার যেই কার্ডগুলো ছিল সব কিছু অক্ষত অবস্থায় সেভাবেই আছে। 10 টাকা ছিল, মানে 10 সুইডিশ ক্রাউন ছিল, সেই 10 সুইডিশ ক্রাউনও ওটার মধ্যে ভিজে একেবারে লেগে গেছে লেদারের সাথে। বাট যে নিয়ে পুলিশকে দিয়েছে, সে এটা খোলেও নাই, সে কিছুই করে নাই, সে জাস্ট পুলিশকে দিয়ে গেছে। তো আমি পুলিশকে জিজ্ঞেস করলাম যে আসলে এই কাজটা কে করলো, এই যে কাজটা মানে আমাকে ফেরত দিল, এটা কে করলো? তখন বললো যে এক লোক মাছ ধরতে গেছিল, এই যে পাশেরই যেই এই একটা লেক ছিল, ওই লেকের মধ্যে মাছ ধরে সে সবসময়। তো তার মাছের বসি না, ওই নেটের মধ্যে এইটাও মানি ব্যাগটাও আসছে, ওয়ালেটটাও আসছে। তো ওয়ালেটটা পাওয়ার পর সে যে আশেপাশেই লেক ছিল, তো আমাদের কাছে দিয়ে গেছে। তো তখন আমরা চেক করে দেখলাম যে তোমার সোশ্যাল সিকিউরিটি কার্ড এটার মধ্যে পার্সোনাল আইডি নাম্বার, এবং সেই পার্সোনাল আইডি নাম্বার দিয়ে আমরা যখন চেক করলাম ডাটাবেসে, তখন দেখলাম যে তুমি একটা
একটা রিপোর্ট লেখাইছিলাম, তোমার ওয়ালেট হারানো গেছে, দেন আমরা তোমাকে কল করি এবং তোমাকে দিই। তো ব্যাপারটা খুব শিক্ষণীয় যে একটা মানুষ এই জিনিসগুলো পাওয়ার পর, বাংলাদেশে একটা মানুষ বা আমি যদি পাই বাংলাদেশে, আমি কি করবো? এটা ফালা দিবি, জাস্ট ফালা দিবি। কোথায় কিসে কাকে নিয়ে দিব বা কাকে নিয়ে পুলিশের কাছে গেলে পুলিশের নিয়ে আরো হয়রানি করবে, এই ব্যাপার। কিন্তু এখানে ব্যাপারটা এটা শেখানো হয় যে তুমি তোমার যত নিরাপত্তামূলক দায়িত্ব আছে, তোমার যত নিরাপত্তার ব্যাপার আছে, তোমার যত সুন্দর সুন্দর ব্যাপার আছে, মুহূর্ত আছে, খারাপ মুহূর্ত, সুন্দর মুহূর্ত, পুলিশ দেখলে দৌড়ে যাবে না, পুলিশ মানে দৌড়ে পালাবে না, পুলিশের কাছে যে তুমি সাহায্য যাবা, পুলিশ তোমাকে সাহায্য করবে। এখানকার বাচ্চারা পুলিশদেরকে দেখলে তাদের সাথে সেলফি তোলে, তাদেরকে তারা যখন গাড়ি দিয়ে সামনে দিয়ে যায় তখন তাদেরকে হেই দেয়, পুলিশও গ্লাস নামায় হেই দেয়, পুলিশরা বাচ্চাদের সাথে সেলফি তোলে। বাচ্চাদের ছোটবেলা থেকে স্বপ্ন থাকে যে আমি এরকম একজন পুলিশ অফিসার হব। তো এই যে মানে সুন্দর একটা সম্পর্ক পুলিশের সাথে, নিরাপত্তাজনিত একটা ব্যাপার যে হ্যাঁ পুলিশ ভয়ের কিছু না, পুলিশ মানে বন্ধু। আমাকে সিকিউরিটি দেওয়ার, আমাকে নিরাপত্তা দেওয়ার আরেকটা বন্ধু হচ্ছে পুলিশ। হ্যাঁ, এই সিকিউরিটির অফিসারকে এখানকার মানুষ তাদের একটা বন্ধু ভাবাপন্ন সম্পর্ক তৈরি করে তাদেরকে কাছে টেনে নিচ্ছে। এবং এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের নতুন জেনারেশন যারা এসছে তাদের কাছেও এরকম আস্থাভাজন কিছু সিকিউরিটি অফিসার থাকতে হবে। তারা যেন ওখানে যাওয়ার পর সাহায্য পায়। এরকম না যে তারা হ্যাঁ একজন 5,000 টাকা দিচ্ছে, আরেকজন 5,000 দিচ্ছে, যে 6,000 দিচ্ছে, সেই 6,000 দিচ্ছে, পুলিশ তার নামে কথা বলতেছে, দেন ইটস এ কারাপশন। এবং এই কারাপশনটা এখানে হয় না। এখানে যদি আপনি কখনো বলেন যে হ্যাঁ আমি তোমাকে 1,000 গ্রাউন্ড দিব, সাথে সাথে এটার ফাইন হবে আরও বেশি, তো আপনাকে এটা জুডিশিয়াল কাস্টাডিতে যেতে হবে যে হ্যাঁ সে আমাকে ব্রাইব অফার করছে। তো এই জন্য মানে ব্যাপারটা কি যে বাংলাদেশের কোনো সরকারই কারাপশন রোধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকে নিজেদের কাছ থেকে কারাপশন মুক্ত না হবো। আমাদের নিজেদেরকে যতক্ষণ পর্যন্ত কারাপশন মুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কারাপশন মুক্ত হবে না। প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে সম্ভব না যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট একদম পুরোপুরিভাবে সাফ করে সবাইকে চাকরি থেকে বাদ দিয়ে তারপরে কারাপশন মুক্ত করা। ইটস নট পসিবল, বিকজ আমরা চাই না যে সবাই চাকরি হারা হয়ে যাক, অফকোর্স নট। বাট মডেলটা হচ্ছে এরকম যে যখন আমরা বলবো যে আমরা চাই সুন্দর বাংলাদেশ হোক, তখন প্রত্যেকের জায়গা থেকে কাজ করতে হবে। এরকম না যে ইয়াং জেনারেশন আসছে পিটায় সব ঠিক করবে, না, নট লাইক দ্যাট। এখানে মারামারি করার কিছু নাই। হ্যাঁ, ফাইন সিস্টেম আসবে, এখানে যেরকম ফাইন সিস্টেম আছে, যে সমস্ত ঘাটতারা মানুষ আছে তাদেরকে অনেক টাকা ফাইন দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তুমি পুলিশের সাথে তর্ক করছো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ও সুন্দর করে চলে যাবে, যাইয়া একটা ফাইন ইস্যু করে দিবে আপনার নামে একটা ফাইন ইস্যু করে দিবে। এই ফাইনটা ধরেন 5,000 গ্রাউন্ড, 5,000 গ্রাউন্ড আপনাকে এত তারিখের মধ্যে দিতে হবে। আপনি ধরেন এটা দিলেন না, এইটার উপরে সুদ আসবে আরো 20% এক্সট্রা আসবে। আবার তারপরের মাসে এটা চলে যাবে 50% এক্সট্রা, তারপরের মাসে এটা চলে যাবে এনফোর্সমেন্ট অথরিটিতে চলে যাবে। এনফোর্সমেন্ট অথরিটি আপনার কাছে এই টাকাটা আদায় করার জন্য চেষ্টা করবে। যদি তারা না পারে কোনো কারণে, আপনি এই দেশে ভালো কোনো স্কুল কলেজে চান্স পাবেন না, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাবেন না, আপনি এখানে কোনো ধরনের কোনো ব্যাংক থেকে কোনো লোন পাবেন না। ইভেন দো যদি সোশ্যাল এনফোর্সমেন্ট অথরিটি আপনাকে রেডমার্ক করে রাখে, আপনি ভালো জবও পাবেন না, ভালো চাকরিও আপনি পাবেন না। তাহলে বোঝা গেল কি, আপনাকে কন্ট্রোল করার জন্য সব ধরনের ওয়ে তাদের আছে। অর্থাৎ একটা উন্নত দেশ বানানোর জন্য সবচেয়ে বড় অবকাঠামো হচ্ছে মানুষের মানবিক দায়িত্ব। আমি এখানে সিগারেট খেয়ে সিগারেটটা ফেলবো কিনা, এখানে ফেলবো নাকি একটু দূরে হাইটে গিয়ে যেখানে ময়লা ফেলানোর জায়গা আছে সেখানে নিয়ে ফেলবো, এই মানবিক দায়িত্ব থেকেই আমার কাছে মনে হয় বাংলাদেশকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার একটা প্রত্যাশা করতেই পারি, এভাবে যদি আমরা চিন্তা করি। এবং এখানে কি আমাদেরকে সাহায্য করবে? এখানে সাহায্য করবে আমাদের ইউনুস স্যার, এখানে সাহায্য করবে আমাদের যে সমস্ত তরুণ ভাইয়েরা আছে, যে সমস্ত তরুণ ভাইয়েরা অলরেডি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন, তারা যখন তাদের দায়িত্বটাকে সুন্দরভাবে পালন করবে এবং তাদের যে আইডিয়া আছে, তাদের আইডিয়া কিন্তু এখন তাদের যে আইডিয়া, সেই আইডিয়া কিন্তু আমাদের মতো থেকে আসবে না, বিকজ আমরা ট্রেডিশনাল আইডিয়া নিয়ে বসে আছি। তাদের থেকে এখন নতুন আইডিয়া আসবে। প্রত্যেকটা জেনারেশন 10 বছর 20 বছর পরে জেনারেশন থেকে নতুন আইডিয়া আসে। আমার সময় এক সময় 10 বছর আগে আমি আইডিয়া জেনারেট করেছি, এখন 10 বছর পরে নতুন জেনারেশনের নতুন আইডিয়া এসছে। আমার মেয়ে যেভাবে চিন্তা করে আমি এইভাবে চিন্তা করি নেই কখনো। হ্যাঁ, কারণ টেকনোলজি চেঞ্জ হচ্ছে, দে ইউজ আপগ্রেডেড টেকনোলজি, এবং আমার কাছে পুরনো টেকনোলজি ছিল, সেই টেকনোলজির আলোকে আমি চিন্তা করি। আউট অফ দ্য বক্স থিঙ্ক করার জন্য আমার মাথাতে সেই টেকনোলজি নাই, কিন্তু আমার মেয়ের মধ্যে সেই টেকনোলজি আছে, যেখানে সে অলরেডি আপডেটেড টেকনোলজি ইউজ করতেছে। সো এখানে বলার উদ্দেশ্যটা হচ্ছে যে নতুন যারা এসছে তরুণরা, তারা তো করবেই, তার সাথে সাথে যারা অলরেডি এই উপদেষ্টা মণ্ডলীতে এসছে, সেই সমস্ত উপদেষ্টা মণ্ডল যারা আছে, তারা সবাই অনেক বেশি এক্সপিরিয়েন্সড, এবং তাদেরকে যখন আমরা একসাথে সবাই মিলে হেল্প করবো, দেন আমার কাছে মনে হয় উন্নত বাংলাদেশ গঠন করা সম্ভব। উন্নত বাংলাদেশ গঠন করার জন্য এত কথা বলার আমার আসলে কোনো প্রয়োজন নেই, বিকজ আমি জানি যে বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট পরিমাণে ম্যাচিউর হয়ে গেছে, এবং যে ছাত্র সমাজ এই আন্দোলন করেছে তারা যথেষ্ট পরিমাণে ম্যাচিউরলি সব ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করেছে। দে উইল ডু দ্যাট, দে মাস্ট, এবং তারা করবে ইনশাল্লাহ। কিন্তু আমার কাছে যেহেতু আমি উন্নত বিশ্বে থাকি অনেক বছর ধরে, এবং আমার কাছে মনে হয় যে হয়তো আমার আইডিয়াটা কেউ একজন শুনবে, তখন তার কাছে মনে হবে যে হ্যাঁ এইভাবে তো আমরা চিন্তা করি নাই, বা এইভাবে তো আমরা চিন্তা করতে পারি। সেই জন্য এরকম একটা ভিডিও বানানো, যেখানে বাংলাদেশকে উন্নত দেশ বানানোর জন্য প্রথম যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে কারাপশন বন্ধ করা। এবং কারাপশন বন্ধ করতে হলে প্রথমেই হচ্ছে মানুষের মন মানসিকতাকে চেঞ্জ করতে হবে। টাকা খাওয়ার ধান্দাবাজি বন্ধ করে কাজে ঢুকতে হবে, কাজ করতে হবে।
হ্যাঁ, দেখলাম যে একজন লিখলো যে ছাত্রদেরকে ট্রাফিক রুলসের জন্য যদি পার্ট টাইম জবের ব্যবস্থা করা হয়, অফকোর্স ওয়াই নট, তারা তো সারাদিন লেখাপড়া করে না, 2 ঘন্টা করে একজন করলো, 2 ঘন্টাতে তাদেরকে ভালো একটা উপার্জন দেওয়া যদি হয়, তাহলে বাংলাদেশের কোনো রাস্তাঘাট ভালো সবসময় ভালো থাকবে। তাদেরকে মেনটেন করার জন্য একটা ডিপার্টমেন্ট করে দেওয়া হোক, সেই ডিপার্টমেন্টের মধ্যে তাদেরকে স্যালারি দেওয়ার জন্য, তাদেরকে শিফট ওয়াইজ কাজ দেওয়ার জন্য একটা ডিপার্টমেন্ট থাকবে। সেই ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে ঘর থেকে বলবে যে তোমরা আবেদন করো, বা তার একটা ডাটাবেস তৈরি করলো, ওই ডাটাবেস থেকে তাদেরকে জব দেওয়ার জন্য প্রত্যেকটা আওয়ারলি এই 2 ঘন্টা এই করবে, তারপরে 2 ঘন্টা রহিমা করবে, তারপরে 2 ঘন্টা করিম করবে, তারপরে 2 ঘন্টা সাবরিনা করবে, এইভাবে করে 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 আস্তে আস্তে আমাদের ট্রাফিক রুলসগুলোকে নিয়ে আসা। যখন ট্রাফিক রুলসগুলো চলে আসবে, দেন ওরা চলে যাবে, ওরা ইউনিভার্সিটি চলে যাবে, তারপরে কলেজ স্টুডেন্ট যারা আছে তারাই উপার্জনের জন্য তো সবাই চেষ্টা করতেছে, সবাই চায় কিছু টাকা ইনকাম করতে, তো এইভাবে টাকা ইনকাম করুক। হ্যাঁ, এইভাবে করে করে প্রত্যেকটা কাজেই সম্মানজনকভাবে দেখা উচিত বাংলাদেশে। আমাদের এটা প্রবলেম, আমরা কোনো কাজকে সম্মানজনক হিসেবে দেখি না। আমরা যারা অফিসার লেভেলে জব করি তারাই কাজ করতেছি, যারা অফিসার হিসেবে কাজ করি না তারা হচ্ছে ও আচ্ছা উনি তো ওই যে জুতা 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 সেলাই, আর উনি তো এই মেথর, উনি তো ঝাড়ু দেয়। আরে ভাই, এদেরকে ছাড়া আপনি চলতে পারবেন না, এদেরকে নিয়ে সমাজ এবং এদেরকে ছাড়া একদিনও আপনি চলতে পারবেন না। আপনাকে চলতে হলে এদের সাথেই চলতে হবে, এবং এরাও মানুষ। এই ধ্যান ধারণা থেকে এই ধ্যান ধারণা নিয়েই আমাদেরকে সামনের দিকে আগে যেতে হবে। আমার মনে হয় যে উন্নত দেশ গড়ার জন্য আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা নতুন এই দলকে, নতুন এই টিমকে, এবং এই টিম আশা করি যে খুব ভালোভাবে তারা তাদের নিজেদের পারফরমেন্স করবে। আমরা সবাই তাদের দিকে তাকিয়ে আছি, এবং তাদেরকে প্রেশারাইজ না করে একদিনে কোনো কিছু চেঞ্জ হবে না। ওই যে বললাম, কারাপশন চেঞ্জ হতে হলে জেনেটিক্যালি বুঝতে হবে, বুঝাইতে হবে। হয়তো এই জেনারেশনে কেউ চেঞ্জ হইলেও না, কারাপশন এখনো চললো, কিন্তু এই জেনারেশন থেকে যদি শুরু করি, 10 বছর পরে দেখবো যে একটা বাচ্চা যখন স্কুল থেকে জেনে আসবে যে না, কারাপশন করা যায় না, কারাপশন করলে ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, হ্যাঁ একটা ট্যালেন্ট হারায় যাবে, তখন সে 10 বছর পরে যখন লিডারশিপে যাবে তখন সে চিন্তা করবে যে না, আমি তো কারাপশন করবো না। এখানে এই জায়গাটাতেই পার্থক্য সৃষ্টি করতে হবে। এখানে কাউকে ধরে বেঁধে তারপরে কিছু করার দরকার নেই। জেনারেশনে যখন আমরা বোঝাবো যে তুমি কারাপশন করবে না, 10 বছর পরে ওই জেনারেশনই কারাপশন বন্ধ করে দিবে। তাতে জেনেটিক্সে চলে আসবে যে না, কারাপশন করা যাবে না, ব্রাইব নেওয়া যায় না, সুদ খাওয়া যায় না, মানুষকে ঠকানো যায় না, ময়লা ফেলা যায় না, ময়লা যেখানে ফেলতে হয় সেখানে ফেলতে হবে, এছাড়া ফেলা যাবে না। বাসার কাজ করতে হবে, বাবা মাকে হেল্প করতে হবে, হ্যাঁ বাবা মাকে সাহায্য করতে হবে বাসার কাজে, বাবা মাদেরকে বেশি কষ্ট দেওয়া যাবে, বাবা মাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এগুলো যখন শেখানো হবে ছোটবেলা থেকে, তখন তারা আস্তে আস্তে তাদের জায়গা থেকে অটোমেটিক্যালি তারা ঠিক হয়ে যাবে। এবং ওই জেনারেশন থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে খুব ভালো একটা জেনারেশন চলে আসবে। যেমন এখন একটা সাহসী জেনারেশন চলে আসছে, অনেকদিন পরে একটা সাহসী জেনারেশন চলে আসছে। এই সাহসী জেনারেশনের পরের জেনারেশনটা যখন কারাপ মুক্ত জেনারেশন, কারাপলেস জেনারেশন হবে, তখনই আমরা উন্নত দেশ গড়ার জন্য স্বপ্ন দেখতে পারি। মালয়েশিয়া, সিঙ্গাপুর এত তাড়াতাড়ি উন্নত হয় না, তাদেরও সময় লাগছে, মিনিমাম 20 থেকে 30 বছর সময় লাগছে। এই 20 থেকে 30 বছর সময় আমাদের বাংলাদেশকে দিতে হবে, এবং যে লিডারশিপ এখন আসছে সেই লিডারশিপের আওতায় থেকে নতুন কারো মাধ্যমেই লিডারশিপ এনে তারপরে আমাদেরকে সামনের দিকে আগে যেতে হবে। ঠিক আছে, আমার কাছে মনে হয় যে আমার এই টিপসটা যদি কেউ শোনে, তার যদি ভালো লাগে সে এটা ফলো করতে পারে, আর যদি না করে তাহলে আমরা নতুনরা যেভাবে কাজ করছে সেই অনুযায়ী আমরা দেখবো, এবং এর মধ্যে যদি কোনো ফিডব্যাক থাকে আশা করি যে আমাদের সবার ফিডব্যাক সুন্দরভাবেই পজিটিভলি, আমাদের কনস্ট্রাকটিভ ফিডব্যাক হোক আর পজিটিভ ফিডব্যাক হোক, দুটা থেকেই পজিটিভভাবে আমাদের নতুন যেই সরকার এসছে সেই সরকার দেখবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা বলছিলাম আলান, সুইডেন থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।